এখানে বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতিতে কেউ কাউকে দেখতে পারে না, ছায়াটা পর্যন্ত কেটে ফেলে। ওইসব নারীদেরকে দিয়েই রাজনীতি করানো হয়েছে যেসব নারীরা রাজনীতি করার চেয়ে স্বাস্থ্যে বেশি ভালোবাসে। এই অচিন্তিত মানুষগুলোকে নিলে এখানে কোনো বিকাশ, প্রতিভার বিকাশ ঘটে না। এই বছর মেডিকেলে, বাংলাদেশের সমস্ত মেডিকেলে নারীরা চান্স পেয়েছে 65%। এবং আমি যখন কথা বলছি, এখানে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন, আমি এক সময় ছিলাম, আমি যখন কথা বলছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53% নারীরা পড়ালেখা করে। তার মানে আমরা যখন মেধায় যাই তখন কিন্তু আমরা অনেকের চেয়ে ঊর্ধ্বে। অথচ 2025 সালে, 1971 সালের স্বাধীন বাংলাদেশের 2025 সালে এসে আমাদেরকে ভাবতে হয় যে আমি মনোনয়ন পাবো কিনা। কারণ এই জন্য ভাবতে হয়, ফৌজি আব্বা আরপিওর কথা বললেন, আরপিওতে তো 2008-এ লেখা ছিল যে 2020 পর্যন্ত 33% নারী মনোনীত হবে, মনোনয়ন পাবে। 2020 সালে দেখেন এইখানে বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতিতে কেউ কাউকে দেখতে পারে না, ছায়াটা পর্যন্ত কেটে ফেলে, কিন্তু নারীর জায়গায় তারা কিন্তু সবাই এক হয়ে যায়। অথচ ওই নারীর ঘরেই তাদের জন্ম হয়েছে, নারীর পেটেই তার 9 মাস থাকতে হয়েছে, সে কিন্তু তখন এক হয়ে যায়। এবং তারা কি করলেন, 2025 পর্যন্ত সময় নিলেন। এবং 2025-এ কখন সময় নিয়েছেন সেটাও আমরা জানি না, ওইটা আবার 2030 সাল হয়ে গেল। নারী কিন্তু তার জায়গা থেকে বঞ্চিতই হতে থাকলো। আমি এইটুকু আমার মনে আছে, 2008-এ যখন রাজনৈতিক অস্থিতিশীলতা চরম, 1-11 সরকার, তখন বলা হলো যে রাজনৈতিকভাবে যে ইলেকশন হবে, ইলেকশনের আগে এই আরপিওকে ঠিকঠাক করার জন্য সবগুলো দল থেকে 10% নারীকে আপনার সেন্ট্রাল কমিটিতে ঢুকিয়ে আপনার ইসিতে জমা দিতে হবে। তো বিএনপিও 10% নারী কোটা পূরণ করেই জমা দিয়েছে নিশ্চয়ই। সেই 10% নারী, 10টা নারী যদি 500-300 সদস্য হয় তাহলে 30টা নারী হওয়ার কথা। সেই 30টা নারীকে তারা কিন্তু জানে না। এই যে দুঃখজনক ইতিহাসগুলো জানে না এই কারণেই যে নারীরা জানলে যদি অহংকৃত হয়ে যায়, গর্বিত হয়ে যায়, পুরুষের তার চাকরি থাকে না, তারা হয়তো এটা মনে করে। আমি দুঃখিত পুরুষ ভাইদের জন্য, আমি আমার কষ্টের কথাগুলো বলছি। তো সেই জায়গায় সেইখানে সেই আরপিও কিন্তু হাওয়া হয়ে গেল। আজকে যখন সংস্কারের কথা আসে তখন আমি হাসি যে এই সংস্কার কতটুকু সফল দেখবে এটা কিন্তু পরবর্তী সরকারই বলতে পারবে। এই সংস্কার কিন্তু উবে যেতে পারে, এই যেটা নিয়ে আমরা এত দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি। তো সেইখানে আমি ফৌজি আপার সঙ্গে একটু ডিফার করতে চাই যে সংরক্ষিত আসন, সংরক্ষিত নামটা কিন্তু খুবই খারাপ। আমি সংরক্ষিত যখন ছিল দেশ স্বাধীনের সময়, তখন প্রথমে 15 জন নারীকে দিয়ে করেছিল, তারপরে 15 জন থেকে 30 জন হলো। সেই 30 জনকে এরশাদের সময় কি বলেছে নিশ্চয়ই আমাদের সিনিয়র আপারা মনে রেখেছেন যে সংসদ সদস্য 30 সেট অলংকার, অলংকারের বাইরে কিন্তু তারা কখনোই চিন্তা করেনি। এবং ওইসব নারীদেরকে দিয়েই রাজনীতি করানো হয়েছে যেসব নারীরা রাজনীতি করার চেয়ে স্বাস্থ্যে বেশি ভালোবাসে। তো আমি সেই জায়গায়, আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু যারা সাজগোজ নিয়ে থাকে তারা দেশের রাজনীতির হালচাল নিয়ে অত চিন্তিত না। এই অচিন্তিত মানুষগুলোকে নিলে এখানে কোনো বিকাশ, প্রতিভার বিকাশ ঘটে না। তো যাদের প্রতিভার বিকাশ ঘটে তাদের জন্য বলছি, ভূতের পা নাকি পিছন দিকে যায়। তো সংরক্ষিত যখন দেশের অবস্থা, নারীরা পশ্চাৎপদ ছিল তখন 15 জন, তারপরে 30 জন, তারপরে 45 জন, তারপরে 50 জন, ঠিক আছে। কিন্তু 2025 সালে যখন আমাদের নারীরা 65% মেডিকেলে চান্স পায়, মেডিকেলে সর্বোচ্চ জায়গা আমি মনে করি বুয়েট মেডিকেলে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেইখানে যদি এখনো সংরক্ষিত আসনে 100 জনের কথা উঠে, এইখানে 100 জনের কথা ওই এখন বর্তমান যে আলোচনা হচ্ছে সেখানে প্রিন্স ভাই আছেন, ওনারা যখন আলোচনা করেন ঐক্যমত কমিশনে, তখন আমার কাছে অবাক লাগে। প্রিন্স ভাই একসময় প্রাচ্যের অক্সফোর্ডের তুখোড় ছাত্র নেতা, তারা যখন এটার সাথে একমত হয়, কিংবা নইলে এই যে রিভলভিং চেয়ারের মতো, নইলে তো এইবার আমি ইলেকশন করব, পরের বার ফৌজি আপা ইলেকশন করবে, তারপরের বার প্রিন্স ভাইয়ের ওয়াইফ ইলেকশন করবে, সরি টু সে এই কারণে ওয়াইফ বলছি, ওয়াইফটা খুব প্রাধান্য পায়, এই ওয়াইফ ইলেকশন করবে, এরকম এই কাহিনীর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না 2025 সালে।